নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের নিবেদন শ্রী অমিতাভ ভট্টাচার্যের হাম্পির মন্দিরে একটি রাত। আসুন গল্পটি শোনা যাক। হোটেলের ঘরে ফোনটা এলো ইন্টারকমে। গাড়ি এসে গিয়েছে। সুরঞ্জন অবশ্য রেডি হয়েই ছিল। অনেকটা পথ, প্রায় ৩৭০ কিলোমিটার এই বেঙ্গালুরু থেকে হাম্পি। সকাল সকাল বেরুতে না পারলে সন্ধ্যা হয়ে যাবে। কথাটা সুরঞ্জনের মাথায় ঢুকিয়ে দিয়েছিল তার ছোট্টবেলার বন্ধু রসময়। রসের সাগর রসময় অবশ্য এখন আর ছোট্টটি নেই। সুরঞ্জনের মতোই বছর ৩৮-এর যুবক। বেঙ্গালুরুতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বেশ ভালোই জমিয়ে ফেলেছে। ফ্ল্যাট কিনে আপাতত এখানকারই বাসিন্দা। অনেক ব্যাপারে অমিল থাকলেও দুজনের একটা জায়গায় ভয়ঙ্কর মিল। দুজনেই খুব বেড়াতে ভালোবাসে। প্ল্যানটা রসময়ই দিয়েছিল সুরঞ্জনকে। যেহেতু সুরঞ্জন একটু ইতিহাস নির্ভর গল্প উপন্যাস লিখতে ভালোবাসে, তাই হাম্পিতে যাওয়ার প্রস্তাব। কিন্তু গতকাল সিঁড়ি থেকে পড়ে গিয়ে রসময়ের অ্যাঙ্কেলে ক্র্যাক হয়েছে। ডাক্তারের নির্দেশে একদম বেড রেস্ট। ফলে যেতে হচ্ছে সুরঞ্জনকে একাই। রসময় না থাকলে যাওয়ার আনন্দটাই পুরোপুরি মাটি। কিন্তু উপায় নেই। হাম্পিতে দুরাতের জন্য হোটেল বুক করা হয়ে গেছে। ৩ দিন বাদে বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছে। অতএব রসহীন এই সফরে সুরঞ্জন এবার একাই। রিসেপশনে চেক আউট করে হোটেলের সামনে থেকে যখন সেডান গাড়িতে উঠে বসল সুরঞ্জন, তখনই মিষ্টি একটা পারফিউমের গন্ধ নাকে এসে লাগলো তার। ড্রাইভার ছেলেটি অল্প বয়সী, ৩০-এর মধ্যেই হবে। জানালো সে গাড়িতে কোনো পারফিউম স্প্রে করেনি এবং সে কোনো গন্ধও পাচ্ছে না। মনের ভুল ভেবে এসি বন্ধ করতে বলে জানালার কাঁচ নামিয়ে দিয়ে সুরঞ্জন গাড়ি স্টার্ট করতে বলল। গন্ধটা কমে গেলেও পুরোপুরি মিলিয়ে গেল না। সুরঞ্জনের যেন বারবারই মনে হতে লাগলো তার ডান দিকে কেউ একজন বসে আছেন এবং অবশ্যই তিনি মহিলা। এরকম মনে হওয়ার পিছনে কি কারণ আছে সেটা অবশ্য সুরঞ্জন ভেবে পেল না। আসলে হাম্পিতে আসবে বলে কদিন এটা নিয়ে একটু পড়াশোনা করেছে। এই প্রথম একটি বড় পত্রিকার পুজো সংখ্যায় উপন্যাস লেখার সুযোগ পেয়েছে। যদিও পুজো আসতে এখনো ৬ মাস বাকি, কিন্তু উপন্যাস জমা দিতে হবে মাস দেড়েকের মধ্যেই। ইতিহাস বরাবরই প্রিয় বিষয় সুরঞ্জনের। তাই এবার ঠিক করেই রেখেছে হাম্পির উপর একটি প্রেমের উপন্যাস লিখবে, রাজা কৃষ্ণদেব রায় এবং তার নর্তকী স্ত্রী চিন্না দেবীকে নিয়ে। লম্বা সফর, প্রায় ৭ ঘন্টার জার্নি। বেঙ্গালুরু শহর ছেড়ে গাড়ি ন্যাশনাল হাইওয়ে দিয়ে
ঝড়ের বেগে ছুটছে। বসন্তের ফুরফুরে হাওয়ায় ঘুম নেমে এলো সুরঞ্জনের দু চোখে। 500 বছর আগের গল্প। গল্প নয়, সত্যি ঘটনা। তুঙ্গভদ্রার তীরে শিল্প সংস্কৃতি, চিত্রকলা আর সুশাসনের পীঠস্থান হয়ে উঠেছিল বিজয়নগর। সেই বিজয়নগরের রাজপথ ধরে ঘোড়ায় চড়ে এগিয়ে চলেছেন নব্যযুবক কৃষ্ণদেব রায়। যাবেন কোদণ্ডরামের মন্দিরের দিকে। শুলাই বাজারে প্রবেশ করতেই পথের দুপাশে সারসার পাথরের ঘর নজরে পড়ে তার, যেখানে বাস করেন এই এলাকার সেরা নর্তকীরা। দেবদাসী ও নগণ্যটি এরা। যেমন নৃত্যগীতে পারদর্শী, তেমনি রূপে অসামান্যা। বিভিন্ন উৎসবে, মন্দির প্রাঙ্গণ এবং রাজসভায় নৃত্য পরিবেশন করেন এরা। এই পড়ন্ত বিকেলে এখন যে যার বাড়ির সামনে দাঁড়িয়ে আড্ডায় মশগুল। তাদের সুললিত কণ্ঠে রিনিঝিনিতে মুখরিত পুরো এলাকা। হঠাৎ কৃষ্ণদেব রায়ের চোখ আটকে যায় এক নর্তকীর উপরে। একটু আগে সে তার পাশে দাঁড়ানো সঙ্গীর কাছে জানতে চাইছিল, ঘোড়ার পিঠে বসা ব্যক্তিটি কি রাজা? ঘোড়া থেকে নেমে কৃষ্ণদেব রায় বলেন, আমি রাজা নই, রাজার বৈমাত্রেয় ভাই। তুমি কি দেবদাসী? নর্তকী শরীরে হিল্লোল তুলে ভ্রুযুগল কুঞ্চিত করে উত্তর দিল, আমি দেবদাসী নই আর্য, আমরা রাজার দাসী। প্রথম দর্শনেই সেই নর্তকীর প্রতি তীব্র আকর্ষণ বোধ করেন কৃষ্ণদেব রায়। নর্তকীরও একই দশা। ডান কাঁধে কারো মৃদু ঠেলাতে ঘুম ভেঙে যায় সুরঞ্জনের। এপাশ ওপাশ তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ডাকলে? ড্রাইভার ঘাড় ঘুরিয়ে জানায়, না। এক অদ্ভুত স্বপ্ন দেখছিল সুরঞ্জন। ইতিহাসের পাতা থেকে চরিত্রগুলো মুহূর্তের জন্য নেমে এসেছিল তার স্বপ্নে। আসলে এগুলো নিয়ে কয়েকদিন একটু পড়াশোনা করেছে তো, এটা তারই আফটার এফেক্ট। ঘন্টা চারেক চলে গেছে এর মধ্যেই। এবার ব্রেক ফর লাঞ্চ। বিকেল 4টে নাগাদ সুরঞ্জন পৌঁছে গেল সেই সময়ের বিজয়নগরের রাজধানী হাম্পিতে। বিজয়নগর এখন ইতিহাসের পাতায়। এ যুগের মানুষরা এলাকাটিকে চেনে হাম্পি নামে। এই এলাকায় গেস্ট হাউস একটি, কর্ণাটক ট্যুরিজমের হোটেল মৌর্য ভুবনেশ্বরী। হোটেল চত্বরে ঢুকেই মন ভালো হয়ে গেল সুরঞ্জনের। না, রসময় সত্যি একটা অপূর্ব জায়গা নির্বাচন করেছে থাকার জন্য। একতলায় সারি সারি কটেজ, মাঝখানে বিরাট দুটো জায়গা জুড়ে কিচেন ও ডাইনিং স্পেস, বেশ কয়েকটি দোলনা, প্রচুর গাছগাছালি, বিশাল রিসেপশন লাউঞ্জ এবং ডজন ডজন বাঁদর। একসময় হাম্পি নাকি ছিল কিষ্কিন্ধা নগরী। তা এখানে তো বাঁদর থাকাই স্বাভাবিক। কোনো হাইফাই ব্যাপার নেই, কিন্তু বেশ একটা ঘরোয়া আভিজাত্য পুরো হোটেল জুড়েই। নিজের কটেজে ঢুকেই গাড়ির সেই পারফিউমের গন্ধটা আবার নাকে এসে লাগলো সুরঞ্জনের। ব্যাপারটা এবার খুব অস্বস্তিকর মনে হলো ওর কাছে। রসময়কে ফোন করে হোটেলের জন্য কমপ্লিমেন্ট জানিয়ে এই পারফিউমের গন্ধর ব্যাপারটাও বলল। ও
হেসে উড়িয়ে দিল। বলল, এমন বিখ্যাত ইতিহাস নগরীতে এই প্রথমবার পা রাখল ওর বিখ্যাত সাহিত্যিক বন্ধু। সেই জন্যই হয়তো এমন মিষ্টি রহস্যময় পারফিউম ওকে সাদর অভ্যর্থনা করল। ফোন ছাড়ার আগে রসময় আবার মনে করিয়ে দিল, ভালো গাইড ছাড়া কিন্তু হাম্পি দর্শন অসম্পূর্ণ থেকে যাবে। ফ্রেশ হয়ে সুরঞ্জন রিসেপশন কাউন্টারে এসে প্রথমে গাইডের খোঁজ করল। সরকারি গাইড একবেলার জন্য ৩,০০০ টাকা নেবে। শুনে তো চোখ কপালে সুরঞ্জনের। এত টাকা একবেলার জন্য? না, এখানে কোনো দরাদরির সুযোগ নেই, ফিক্সড রেট। পরে জানাবে বলে সুরঞ্জন একটু পায়ে হেঁটে হোটেল এবং তার চারপাশটা ঘুরতে বেরিয়ে পড়ল। হাম্পি খুব বড় টাউন নয়, স্ট্যান্ডার্ড হোটেল বলতে একটি। তবে আসার পথে 12 কিলোমিটার আগে হসপেটে অনেক হোটেল আছে। একটু খোঁজ খবর নিয়ে জানলো টুরিস্ট স্পটেও গাইড পাওয়া যায়, রেট অনেক কম। হোটেলের ঘরে ফিরতেই ইন্টারকম বেজে উঠল। অপর প্রান্তে এক নারী কণ্ঠ। সুরেলা গলায় প্রথমেই জানতে চাইল, আপনার সঙ্গে হিন্দিতে কথা বলবো না ইংরেজিতে? সুরঞ্জন হিন্দির চেয়ে ইংরেজিতেই বেশি স্বচ্ছন্দ, কাজেই কথা শুরু হলো ইংরেজিতেই। নারী কণ্ঠ জানতে চাইল, আপনি গাইড খুঁজছিলেন তো? আমি গভর্নমেন্ট গাইড। রিসেপশন থেকে যা বলা হয়েছে তার অর্ধেক টাকায় আমি পুরো হাম্পি শহর আপনাকে ঘুরিয়ে দেব। আপনি কাল সকাল 9টার মধ্যে বিঠ্ঠলা মন্দিরে এসে রথের সামনে চলে আসবেন। কাউন্টার থেকে 30 টাকার এন্ট্রি টিকিট কেটে নেবেন। আর কিছু জিজ্ঞেস করার আগেই ফোনটা কেটে গেল। অর্ধেক টাকায় পুরো হাম্পি শহর ভ্রমণ, আবার সঙ্গে একজন মহিলা গাইড, তার কাছ থেকে ইতিহাসের পাঠ নেওয়া। সুরঞ্জনের মনটা ফুরফুরে হয়ে গেল। কিন্তু রাতে ডাইনিং টেবিলে যাওয়ার আগে রিসেপশনে গিয়ে শুনল ওখান থেকে কোনো মহিলা কিংবা পুরুষ তার ঘরে ফোন করেনি। তাছাড়া কোনো মহিলা গভর্নমেন্ট গাইড এই হোটেলের সঙ্গেও যুক্ত নয়। তাহলে এরপর থেকে কৃষ্ণদেব রায় প্রায় প্রতিদিনই একবার করে আসেন তাঁর প্রেয়সীর সঙ্গে দেখা করতে এই নটিপাড়ায়। শুধু দেখা নয়, অপরূপ নৃত্য সুধা পান করেন নর্তকীর। কখনো বা দেখা হয় তুঙ্গভদ্রার তীরে, কোদণ্ডরাম মন্দিরে, বিঠ্ঠলা মন্দিরে কিংবা রাজপথের কোনো বিশেষ জায়গায়। প্রেয়সীর নাম চিন্না। কৃষ্ণদেব রায় চেয়েছিলেন সৈনিক হতে। এই সম্পর্কের যে কোনো পরিণতি নেই সৈনিকের কঠোর অনুশাসনের জীবনে, তাও তিনি জানতেন। কিন্তু ভাগ্যদেবী আড়াল থেকে অন্য খেলা খেললেন। বিজয়নগরের রাজা বীর নরসিংহ অসুস্থ হয়ে পড়াতে তার 8 বছরের ছেলেকে সিংহাসনে বসাতে চাইলেন। মহামন্ত্রীর চালে নাবালক ছেলের বদলে মহারাজের মৃত্যুর পর কৃষ্ণদেব রায়কে সিংহাসনে বসালেন মহামন্ত্রী। কৃষ্ণদেব রায় হলেন বিজয়নগরের নতুন রাজা। খবর গেল চিন্নাদেবীর কানে। তিনি বুঝলেন রাজা হওয়ার পর কৃষ্ণদেব রায় আর কোনোদিনই এই নগণ্যটিকে বিয়ের কথা ভাববেন না। কটেজের বেডের পাশের দেওয়ালের প্রায় অর্ধেকটা জুড়ে বিশাল জানালা।
জানালার শার্সি যদিও টানা, ফেলা রয়েছে ভারী পর্দাও, তবুও খসখস শব্দে ঘুম ভেঙে গেল সুরঞ্জনের। স্বপ্ন দেখছিল সে, ভয়ে আতঙ্কে ঘামে ভিজে গিয়েছে গেঞ্জি। ঘরের সবকটা সুইচ অন করে দিতেই ঝলমল করে উঠল পুরো ঘরটা। পর্দা সরিয়ে জানালার কাছে চোখ রাখতেই চমকে উঠল। জুলজুল করছে দুজোড়া চোখ। একটু ধাতস্থ হতে বুঝল ভয়ের কিছু নেই, ভোর হয়ে এসেছে। খাবারের সন্ধানে হাজির হয়েছে এক বাঁদর দম্পতি। টয়লেট থেকে ফিরে আবার বিছানায় গা এলিয়ে দিল সুরঞ্জন, কিন্তু ঘুম আর এলো না। কৃষ্ণদেব রায় আর চিন্নাদেবীর এই প্রেম কাহিনী এত ডিটেলে কে তার কানের সামনে বলে যাচ্ছে ভাবতে থাকলো। 9টার একটু আগে সুরঞ্জন পৌঁছে গেল বিঠ্ঠলা মন্দিরে। গাড়ি ছেড়ে পায়ে হেঁটে মন্দির চত্বরে প্রবেশ করল। টিকিট কেটে দাঁড়িয়ে পড়ল গাড়ির লাইনে। পরিবেশ বান্ধব গাড়ি চড়ে রাস্তার দুপাশের ইতিহাসের নানা নিদর্শন দেখতে দেখতে মিনিট 5 মধ্যেই পৌঁছে গেল মূল মন্দিরের ফটকে। সুরঞ্জনকে তো এক্ষুনি পৌঁছতে হবে পাথরের রথের সামনে। সেই মহিলা গাইড তো ওখানেই অপেক্ষা করবেন। মূল মন্দির চত্বরে ঢুকে চারপাশে তাকাতেই ডান দিকে চোখে পড়ল সেই বিরাট ঐতিহাসিক পাথরের রথ, 50 টাকার নোটে যেটির ছবি ছাপা থাকে। সেখানে একটু দাঁড়িয়ে এপাশ ওপাশ খোঁজাখুঁজি করে কোনো মহিলা চোখে পড়ল না তার। ধন্দে পড়ল সুরঞ্জন। রথের সামনে দাঁড়িয়ে অনেকেই মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত। জটলা লেগেই আছে, কিন্তু তারা কেউ তো কাউকে আগে দেখেনি। তাহলে সরি ফর কামিং লেট। নারী কণ্ঠ শুনে সুরঞ্জন পিছন ফিরে দেখল মুখে মাস্ক পরা, সারা দেহ মাথা সালোয়ার কামিজ এবং ওড়নায় ঢাকা এক তরুণীকে। নমস্কার জানিয়ে নিজের নাম জানালো তিরুমালা। বেঙ্গালুরু গভর্নমেন্ট কলেজ থেকে গাইড ট্যুরিজমে মাস্টার ডিগ্রি করেছে। সুরঞ্জন নিজের পরিচয় দিল, কি উদ্দেশ্যে এখানে আগমন তাও জানালো। এবার শুরু হলো মেয়েটির সঙ্গে মন্দির চত্বর পরিভ্রমণ। একটি মন্দির নয়, কয়েক ডজন মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে, এবং প্রত্যেকেরই নেপথ্যে রয়েছে চমকপ্রদ সব ইতিহাস। মেয়েটির কণ্ঠে একটা জাদু আছে। অনুচ্চ কণ্ঠে একের পর এক বলে চলেছে গর্ভগৃহ, মহামণ্ডপ, আরাধ্য মণ্ডপ, কল্যাণ মণ্ডপ, উৎসব মণ্ডপ, পাথরের রথ সহ নানা স্থাপত্যের কারুকাজের বৈশিষ্ট্য, বিষ্ণু সহ বিভিন্ন দেব দেবতার মূর্তির অসাধারণ অলঙ্করণ, বিভিন্ন মণ্ডপ কি কারণে ব্যবহার হতো ইত্যাদি অনেক অনেক কথা। লেখার প্রয়োজনে লাগবে ভেবে সুরঞ্জন অনেক কথাই ধরে রাখছিল মোবাইলের রেকর্ডারে। বেশ কিছু ফটোও তুলল, কিন্তু একসঙ্গে সেলফি তুলতে চাওয়ায় রাজি হলো না তিরুমালা। দেখতে দেখতে গড়িয়ে গেছে প্রায় 3 ঘন্টা। অথচ সুরঞ্জনের এতটুকু ক্লান্তি আসছে না। সঙ্গীত মণ্ডপ নিয়ে ভীষণ কৌতূহল ছিল তার। মেয়েটি অবশেষে নিয়ে গেল সঙ্গীত মণ্ডপে। কয়েক ডজন পিলারের উপর দাঁড়িয়ে আছে চারপাশ ফাঁকা এই মণ্ডপটি। এখানকার বিভিন্ন পিলার থেকে নানা ধরনের বাদ্যযন্ত্রের সুর শোনানো যায়। গাইডেরা ফাঁপা পিলারগুলো বাজিয়ে বাজিয়ে কিছু বাদ্যযন্ত্রের সুর শোনান পর্যটকদের।
কিন্তু স্থাপত্যের ক্ষতি হচ্ছে এই যুক্তিতে কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিয়েছেন। ঘুরে ফিরে দেখা যায়, কিন্তু পিলারগুলোকে বাজানো যাবে না। সুরঞ্জন শুনে হতাশ হলো। এই বিঠ্ঠলা মন্দিরের এটাই তো সেরা আকর্ষণ। নর্তকী চিন্নাদেবী তো এখানেই নৃত্য পরিবেশন করতেন এইসব বাদ্যযন্ত্রে তোলা সুরের সঙ্গে। তিরুমালা সুরঞ্জনের এই আক্ষেপ শুনে তাকে বললেন, আজ রাত 8টায় এখানে আসতে পারবেন? আজ তো ভরা পূর্ণিমা। যদি আসতে পারেন তাহলে শুধু নাচ গান নয়, এই মন্দিরে আমি আপনাকে আরো অনেক কিছু দেখাতে পারি। 500 বছর আগে প্রতি পূর্ণিমার রাতে রাজা কৃষ্ণদেব রায় এখানে চিন্নাদেবীর সঙ্গে মিলিত হতেন। রাত 8টা পর্যন্ত এখানে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান থাকে। আপনি একটা টিকিট কেটে ঢুকে পড়বেন। তারপর একে একে সবাই বেরিয়ে গেলেও আপনি কিন্তু বের হবেন না। আপনি এই সঙ্গীত মণ্ডপের বাঁ দিকে ঠিক এইখানটায় দাঁড়িয়ে থাকবেন। জায়গাটা অন্ধকার, কেউ আপনাকে দেখতে পাবে না। আমি এসে আপনার সঙ্গে মিট করব। তবে প্লিজ এই কথাগুলো একদম পাঁচকান করবেন না। আর আপনি নিজের গাড়িতে আসবেন না, অটো ভাড়া করে চলে আসবেন। এখানে পৌঁছে অটোকে ছেড়ে দেবেন। আপনাকে হোটেলে পৌঁছে দেবার ব্যবস্থা আমি করে দেব। 7-5 না ভেবে সুরঞ্জন ঘাড় হেলিয়ে সম্মতি দিল। এখন প্রায় 2:30 বাজে। হোটেলে ফিরে গিয়ে লাঞ্চ করে রেস্ট নিন, কারণ প্রায় সারা রাত আজ এখানেই থাকতে হবে। ধন্যবাদ জানিয়ে পার্স বের করে তিরুমালাকে টাকা দিতে গিয়ে সুরঞ্জন দেখল আশেপাশে কেউ নেই। ভয়ঙ্কর আশ্চর্য হলো, সেই সঙ্গে সারা শরীর জুড়ে টের পেল এক শিরশিরানি অনুভূতি। মহিলা কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? হঠাৎ সুরঞ্জন টের পেল তার চারপাশে সেই পরিচিত পারফিউমের গন্ধটা। একটু পরে গন্ধটাও ধীরে ধীরে মিলিয়ে গেল। সারা রাত জাগতে হবে ভেবে হোটেলে ফিরে একটু বিছানায় গা এলিয়ে দিয়েছিল সুরঞ্জন, কিন্তু ঘুম এলো কই? সেই এক দুঃস্বপ্ন। চোখ বুজলে কানের সামনে কে যেন কৃষ্ণদেব রায় আর চিন্নাদেবীর প্রেম কাহিনীর এপিসোডগুলো পরপর শুনিয়ে চলেছে তাকে। 7টার একটু আগেই মন্দিরে পৌঁছে গেল সুরঞ্জন। টিকিট কেটে পরিবেশ বান্ধব গাড়িতে চড়ে মূল মন্দির প্রাঙ্গণে গিয়ে চেয়ারে বসে দেখতে লাগলো লাইট অ্যান্ড সাউন্ড। 500 বছর আগের সেই বিজয়নগরের ইতিহাস, এই অঞ্চলের বিভিন্ন মন্দির গড়ে ওঠার কাহিনী, তাদের স্থাপত্য ইত্যাদি নানা বিষয় নিয়ে ধারা বিবরণী। সঙ্গে এই মন্দিরের বিভিন্ন নির্মাণ শৈলীর উপর আলোর খেলা। সুরঞ্জনের আর তর্সই ছিল না। প্রদর্শনীটা শেষ হতেই সে গিয়ে দাঁড়ালো তিরুমালা নির্দেশিত সেই জায়গায়। ধীরে ধীরে সম্পূর্ণ জনহীন হয়ে গেল মন্দির চত্বর। শুধু আকাশ থেকে চাঁদের পূর্ণ জ্যোৎস্নালোকে একটু একটু করে উজ্জ্বল হয়ে উঠতে লাগলো নৃত্য মণ্ডপ। মিনিট 5 কেটে গেল, কেউ কোথাও নেই। সবে বসন্ত এসেছে, হাওয়াতে রয়েছে এখনো শীতের আমেজ। সুরঞ্জন ঠিক বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। হঠাৎ সে
সেই মিষ্টি পারফিউমের গন্ধটা বাতাসে মিশে একটু একটু করে এগিয়ে এলো সুরঞ্জনের দিকে। সুরঞ্জন তাকিয়ে দেখলো তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে তিরুমালা। এখন তার মুখে মাথায় কোনো অবগুণ্ঠন নেই, বেশ সাজগোজ করে এসেছে, মাথায় গোঁজা বাহারি ফুল। মিষ্টি হেসে বলে ওঠে, আদাব পত্রকার জি, আমার স্পেশাল গেস্ট ছাড়া এই রাতের অনুষ্ঠানে আমি কাউকে নিমন্ত্রণ করি না। আপনি ইতিহাস ভালোবাসেন, ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, ঐতিহাসিক পটভূমিতে উপন্যাস লিখবেন, তাই আপনার মতো একজন শিক্ষিত মানুষকে আমার খুব ভালো লেগেছে। জানেন, এই মণ্ডপে একসময় নগণ্যটিরা নাচ গান করে রাজা এবং তার সভাসদদের মনোরঞ্জন করতেন। বাদ্যযন্ত্রীরা এই মণ্ডপের বিভিন্ন স্তম্ভে শুধুমাত্র আঙুল দিয়ে বিভিন্ন যন্ত্রের বোল তুলতেন। তবলা, মৃদঙ্গ, খঞ্জনি, খোল, করতাল, তানপুরা, বীণা, মন্দিরা সব যখন একসঙ্গে বেজে উঠত, তখন সারা মণ্ডপ প্রাঙ্গণ সুরে ঝর্ণাধারায় হেসে উঠত। রাজা খুব গোপনে এখানে নর্তকী চিন্নার সঙ্গে দেখা করতে এবং তার নাচ দেখতে আসতেন। চিন্নাকে রাজা ভালোবেসে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু কোনোদিনই এই রানীর জীবন মোটেও সুখের ছিল না। তবু তিনি প্রেমের জন্য নিজেকে বলিদান দিয়েছিলেন। তার শিশুপুত্রটিকেও রাজার জীবিত অবস্থায় চক্রান্ত করে বিষ খাইয়ে হত্যা করা হয়। সুরঞ্জন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন তিরুমালার কথা। হঠাৎ খেয়াল করলেন পুরো মণ্ডপের বিভিন্ন স্তম্ভে মশালের আলো জ্বলে উঠল, ঝলমল করে উঠল পুরো মণ্ডপটি। তাকিয়ে দেখলেন তার পাশে আর তিরুমালা নেই। মণ্ডপের সব কটি স্তম্ভে বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর বাজতে শুরু করলো। এক নর্তকী মণ্ডপে প্রবেশ করে সবাইকে হাত জোর করে নমস্কার জানালো। ওড়নায় ঢাকা তার মুখ। তারপর শুরু করলো নাচ। তার দেহের বিভঙ্গে, তনুকটির হিল্লোলে, হাত পায়ের বিভিন্ন মুদ্রায় ঝড় উঠল পুরো মণ্ডপ জুড়ে। হঠাৎ সুরঞ্জনের কানে এলো ঘোড়ার খুরের আওয়াজ। খুব কাছে এসে ঘোড়াটি থামল। অদৃশ্য কেউ একজন যেন নামলেন, জুতোর মশমশ আওয়াজ তুলে এগিয়ে গেলেন মণ্ডপের দিকে। মুহূর্তের জন্য নাচ থামিয়ে নর্তকী সেই আগন্তুককে অভিবাদন জানালো। তারপর আবার শুরু করলো নাচ। দেখতে না পেলেও সুরঞ্জন বেশ বুঝতে পারছিলেন এখানে আরও অনেক লোকজন রয়েছেন যারা নর্তকীর নাচ দেখে বাহবা জানাচ্ছেন, কিন্তু কাউকে সে দেখতে পাচ্ছে না, এমনকি রাজাকেও না। হাত পা কেমন বিবশ হয়ে আসতে লাগলো তার। চোখে মুখে লেগে গেল ঘোর। সে কি সেই কৃষ্ণদেব রায়ের রাজত্বকালের বিজয়নগরে ফিরে যাচ্ছে? তা কি করে সম্ভব? সেই মিষ্টি পারফিউমের গন্ধটা ধীরে ধীরে তীব্র হচ্ছে। হঠাৎ সুরঞ্জন দেখল সেই নর্তকী মণ্ডপ থেকে সরাসরি নিচে নেমে এগিয়ে এলো তার দিকে। দুহাত প্রসারিত করে তাকে আহ্বান জানালো একসঙ্গে নাচার জন্য। সুরঞ্জন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল নর্তকীর দিকে, কিন্তু তার হাত দুটো স্পর্শ করতেই চমকে উঠল। ও দুটো যে বরফের মতো ঠান্ডা।
খিলখিল করে হেসে উঠে অবগুণ্ঠন সরালো সেই নর্তকী। সুরঞ্জন আশ্চর্য হয়ে দেখল নর্তকীটি আর কেউ নন, একটু আগে তার পাশে দাঁড়িয়ে থাকা সেই তিরুমালা দেবী। হাসতে হাসতে তিরুমালার মুখে দ্রুত পরিবর্তন শুরু হলো। শেষ পর্যন্ত সেই মুখটা হয়ে উঠল এক কঙ্কালের মুখ, পুরো দেহটা হয়ে উঠল কঙ্কালের। সে যেন জোর করে সুরঞ্জনকে টেনে নিয়ে যেতে চাইছে ওই মণ্ডপে। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল সুরঞ্জন, কিন্তু গলা দিয়ে অস্ফুট গোঙানি ছাড়া আর কোনো আওয়াজ বের হলো না। পরের দিন সকাল 8টা নাগাদ জ্ঞান ফিরল সুরঞ্জনের। স্থানীয় নার্সিংহোমের বেডে শুয়ে আছে সে, স্যালাইন চলছে। ভোরবেলা এক সাফাই কর্মী তাকে অজ্ঞান অবস্থায় সঙ্গীত মণ্ডপের সামনে থেকে উদ্ধার করে। তারপর মন্দির কর্তৃপক্ষের কাছে খবর দেয়। তাদের চেষ্টায় এই নার্সিংহোমে স্থান হয় তার। একটু সুস্থ বোধ করতেই গত রাতের ঘটনাগুলো পরস্পর মনে পড়তে শুরু করে সুরঞ্জনের। জ্ঞান ফেরার খবর পেয়ে নার্সিংহোমের অ্যাটেন্ডিং ডাক্তার স্থানীয় থানার পুলিশ অফিসারকে নিয়ে সুরঞ্জনকে দেখতে আসেন। তাঁরা দুজনেই সুরঞ্জনকে রেস্ট নিতে বলেন। অফিসার বলেন বিকেল 5টায় এসে তিনি সুরঞ্জনের সঙ্গে কথা বলবেন। কোনো টেনশন করার দরকার নেই, এমন ঘটনা ওই মন্দিরে এই প্রথম নয়, এই নিয়ে তৃতীয়বার ঘটল। থানার পুলিশ অফিসার এসে জানালেন আয়েশা রুকসানা আর মিথিলেশ শ্রীবাস্তবের কথা। দুজনের পরিচয় হয়েছিল বেঙ্গালুরু ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়ার সময়। পরিচয় প্রেমে গড়াতে বেশি দিন সময় লাগেনি। পোস্ট গ্র্যাজুয়েশন করার পর সরকার মনোনীত গাইড হিসেবে এই মন্দিরেই কাজ শুরু করেন দুজনে। কিছু টাকা পয়সা কামিয়ে বিয়ে করার স্বপ্নও দেখেছিলেন। তখন এই বিঠ্ঠলা মন্দির রাতেও দর্শন করা যেত। অল্প দিনেই এই জুটি গাইড হিসেবে ভীষণ জনপ্রিয় হয়ে পড়েন। রাতের প্যাকেজে এদেরই বেশি ডিউটি দেওয়া হতে থাকে। এই নিয়ে অন্য গাইডদের মধ্যে অসন্তোষ শুরু হয়। কয়েকবার হেনস্থারও শিকার হন তারা। আয়েশা ভীষণ চিন্না অবসেসড ছিল। চিন্নার প্রেম কাহিনী টুরিস্টদের কাছে বর্ণনা করতে করতে সে বিভোর হয়ে যেত, নিজেকে চিন্না কল্পনা করত। বছর 12 আগে 4-5 জনের একদল যুবক রাতের প্যাকেজে মন্দির দেখতে এসে উচ্ছৃঙ্খলতা শুরু করে ওদের সঙ্গে। সবাই ছিল মদ্যপ। মিথিলেশের সামনেই আয়েশাকে গণধর্ষণ করে তারা, তারপর দুজনকেই খুন করে। কয়েকদিনের মধ্যে পুরো গ্যাংটাই ধরা পড়ে যায়, কিন্তু আদালতে বিচার চলাকালীন মারা যান প্রত্যেকে রহস্যময়ভাবে। মৃত্যুর পরেও আয়েশা এই মন্দিরের মায়া কাটাতে পারেনি, তাই মাঝে মাঝে চিন্নার রূপ ধরে সে ফিরে আসে এখানে গাইডগিরি করতে। সুরঞ্জনের মতো শিক্ষিত ইতিহাস উৎসাহী পুরুষরাই থাকে আয়েশার টার্গেট। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, আয়েশা এই যে নিজেকে তিরুমালা বলে পরিচয় দিত, এই তিরুমালা আসলে চিন্না দেবীর আরেকটি নাম, যেটি তাকে ভালোবেসে দিয়েছিলেন রাজা কৃষ্ণদেব রায় স্বয়ং। থানার অফিসারের কাছ থেকে এই কাহিনী শুনে সুরঞ্জন বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাহলে কাল দিনে এবং রাতের অনেকটা সময় একজন মৃত মানুষের সঙ্গে কাটিয়েছে সে, তাকে স্পর্শ করেছে। মনে মনে তিরুমালাকে অনেক ধন্যবাদ জানায় সুরঞ্জন, কারণ
তার উপন্যাসের মাল মশলা তিরুমালার কাছ থেকে সে প্রায় সবই পেয়ে গেছে। এবার শুধু লেখার অপেক্ষা। ডিনার হয়ে গেছে। রাতে সিস্টার কেবিনে ঢুকে সুরঞ্জনকে ওষুধ খাইয়ে দেয়। যাওয়ার আগে চাদরটা বুক অবধি টেনে দেয়। বড় আলো নিভিয়ে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। মিষ্টি হেসে বলে, গুড নাইট। সুরঞ্জন চমকে উঠে দেখে সিস্টারের মুখ হুবহু তিরুমালার মুখের মতো। তাহলে কি